হসপিটাল ম্যানেজমেন্ট, এটি অ্যালাইড হেলথের একটি কোর্স, এটি কি অ্যালাইড হেলথ কোর্স বেসিক্যালি। তো এই সেগমেন্টে কিন্তু বেশ স্ট্রং রিক্রুটমেন্ট হওয়ার চান্সেস আছে এবং আমাদের নর্থ বেঙ্গলেও রয়েছে। কাজটা অনেকটাই বেশি প্র্যাকটিক্যাল এবং এটা একটা প্রফেশনাল কোর্স। তো এখানে পড়াশোনার যে স্ট্রাকচারটা, তার কত পার্সেন্ট থিওরিটিক্যাল, কত পার্সেন্ট প্র্যাকটিক্যাল? তো জেনপা ইউজি অ্যাপিয়ার করে কিন্তু কেউ এই কোর্সটা ইজিলি পারসিউ করতে পারে। যে সমস্ত ছেলেমেয়েরা অ্যালাইড হেলথ রিলেটেড যে কোর্সেসগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে থেকে কোনো কোর্স তারা করতে চায়, তারা তাদের কলেজটা সিলেক্ট করার সময় কোন কোন বিষয়ের উপর নজর রাখে? হসপিটাল ম্যানেজমেন্টের মতো আরেকটি কোর্সেস রয়েছে যেটির ডিমান্ড বর্তমানে ভীষণভাবেই ইট ইজ বিং ইনক্রিজিং ডে বাই ডে, এবং প্রত্যেক সেগমেন্টেই এই সেগমেন্টের একটি ডিমান্ড বেড়েছে, সেটি হচ্ছে সাইকোলজি। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমরা কথা বলবো অ্যালাইড হেলথ নিয়ে। আমি জানি আমার মতো আপনাদেরও অনেকের কাছেই এই টার্মটি কিন্তু নতুন লাগছে যে অ্যালাইড হেলথটা কি। ঠিক সেই কারণেই কিন্তু আজকের আমাদের এই এপিসোডটা করা। টেডভাইজার টক্সে আমরা সব সময় চেষ্টা করেছি আপনাদের কাছে এমন কিছু ইনফরমেশন তুলে দেওয়ার জন্য যেটা আপনাদের কোথাও না কোথাও গিয়ে কাজে লাগবে। তাই আজকের এপিসোডে আমরা অ্যালাইড হেলথ নিয়ে কথা বলবো। অ্যালাইড হেলথ কি, অ্যালাইড হেলথ নিয়ে পড়াশোনা করলে কোন কোন সেক্টরে কাজ করা যেতে পারে, বা অ্যালাইড হেলথের জন্য কি কি কোর্স আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন মিস্টার সৌম্যজিৎ সিনহা। তিনি বিগত বেশ কয়েক বছর ধরে নর্থ বেঙ্গলের বিভিন্ন কলেজে অ্যালাইড হেলথ রিলেটেড কোর্সগুলি নিয়ে পড়াচ্ছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমরা ওয়েলকাম জানাই মিস্টার সৌম্যজিৎ সিনহাকে। সৌম্যজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আপনি টেডভাইজার টক্সের জন্য সময় বের করেছেন এবং অ্যালাইড হেলথের মতো একটা টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সৌম্যজিৎ বাবু, প্রথমে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে অ্যালাইড হেলথটা কি, কারণ আমাদের যারা দর্শক রয়েছেন তাদের মধ্যে অনেকের কাছেই এই টপিকটা কিন্তু নতুন। ঠিক যেমন আপনি যখন প্রথম আমাকে বলেছিলেন আমার কাছে এই টপিকটা নতুন ছিল। তো অ্যালাইড হেলথটা কি, বা এর মধ্যে কি কি পড়ছে? হোয়াট ইজ অ্যালাইড হেলথ? অ্যালাইড হেলথ বলতে আমরা যেটা বুঝে থাকি বেসিক্যালি প্যারামেডিক্যাল বা প্যারামেডিক্যাল রিলেটেড কোর্স বা সাবসিডিয়ারি মেডিকেল কোর্স আমরা বুঝে থাকি বেসিক্যালি। তো এই প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথের মধ্যে কিন্তু বিভিন্ন সেগমেন্ট আসছে। তার মধ্যে রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, এবং অ্যালাইড হেলথের মধ্যে কিন্তু হসপিটাল বা মেডিকেল অর্গানাইজেশনের যে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড হসপিটাল ম্যানেজমেন্টও পড়ছে। তার সাথে সাথে রয়েছে ফিজিওথেরাপি, তার সাথে সাথে রয়েছে রেডিওলজি টেকনিশিয়ান, তার সাথে সাথে রয়েছে ইসিজি টেকনোলজি। এই সমস্ত মানে হেলথ রিলেটেড বা স্বাস্থ্য বিষয়ক যে কোর্সেসগুলো আছে, যেগুলো ডাইরেক্টলি আমরা মডার্ন মেডিসিন বা আয়ুষের আন্ডারে কনসিডার করছি না, যেগুলো অ্যাপার্ট ফ্রম দিস মডার্ন মেডিসিন অ্যান্ড আয়ুষ, সো দিজ আর বেসিক্যালি অ্যালাইড হেলথ কোর্সেস। তো এগুলোকে আমরা চলতি ভাষায় প্যারামেডিক্যাল কোর্সেস বলে থাকি, কিন্তু কিছু কিছু কোর্সেস আছে এই যেগুলো অ্যালাইড হেলথেরই একটি পার্ট, যেগুলো মানে প্যারামেডিক্যাল কোর্সেরও মানে একটু বাইরে, যেরকম হসপিটাল ম্যানেজমেন্ট, সাইকোলজি, তারপর কিছু কিছু মানে বেসিক লাইফ সায়েন্স সাবজেক্টস আছে যেগুলোও কিন্তু অ্যালাইড হেলথের পার্ট ধরা হয়, যেরকম মেডিকেল ফিজিওলজি, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, মেডিকেল বায়োটেকনোলজি। এই কোর্সেসগুলো হয়তো ছাত্রছাত্রীদের জন্য নতুন, তো এইগুলোকেও কিন্তু অ্যালাইড হেলথের একটি পার্ট ধরা হয়। তো এই নিয়েই অ্যালাইড হেলথ সায়েন্স। আচ্ছা, তো এই যে অ্যালাইড হেলথের একটা ভাস্ট একটা এরিয়া আপনি বললেন, এখানে যে কোর্সেসগুলো হয় এগুলো কি গ্র্যাজুয়েশন কোর্সেস, ডিপ্লোমা কোর্সেস, না কি আছে? অ্যালাইড হেলথের there are various segments, so there are diploma courses also, graduation also and masters also, এবং এই অ্যালাইড হেলথ সায়েন্সের উপর কিন্তু পিএইচডি বা পোস্ট ডক্টরেটও হয়ে থাকে। সো বেসিক্যালি আমরা যদি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করি ডিপ্লোমা, সো আমি একটু আগে যে কোর্সেসগুলোর কথা বললাম, তো বেসিক্যালি সেই কোর্সেসের ডিপ্লোমা কোর্সগুলো অ্যাভেলেবেল আছে বেসিক্যালি। আমি উত্তরবঙ্গ নিয়ে বলছি কারণ হয়তো মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর ফ্রম নর্থ বেঙ্গল অ্যান্ড আই মাইসেলফ ইজ ফ্রম নর্থ বেঙ্গল, and thanks to Tedvisor that such a show is being organized for the students and for everybody. So basically diploma courses রয়েছে,
প্যারামেডিক্যাল বা অ্যালাইড হেলথের, যেগুলো বেসিক্যালি হয়ে থাকে বিভিন্ন টেকনিক্যাল বোর্ড বা ভোকেশনাল বোর্ডের আওতায়। আচ্ছা। এবং পরবর্তীতে আসছি আমি গ্র্যাজুয়েশন কোর্সেস। অ্যালাইড হেলথের বিভিন্ন গ্র্যাজুয়েশন কোর্সেস আছে, যেগুলো আমাদের রাজ্যে যে টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, যেটার নাম ম্যাকাউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং আমাদের রাজ্যে কিন্তু একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আছে যেটির নাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অফ হেলথ সায়েন্স। তো এই দুটো ইউনিভার্সিটির আওতায় এই কোর্সেসগুলো করানো হয়। তার সাথে সাথে আমাদের রাজ্যের একটি খুব প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আওতায় কিছু কোর্সেস করানো হয়, যার মধ্যে একটি খুব স্বনামধন্য কোর্স হচ্ছে এমএসসি ইন বায়োমেডিক্যালস, রাইট? সো তো এগুলো তো আছেই। তার সাথে সাথে এই কোর্সেসের উপরে মাস্টার্স হয়, সেম ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করা যেতে পারে। এবং পরবর্তীতে কেউ যদি মনে করে যে সামওয়ান উইল গো ফর দ্য একাডেমিক্স, সো সে কিন্তু এই সাবজেক্টসগুলোর উপর পিএইচডি বা পোস্টডক পর্যন্ত করতে পারে। সেই সুযোগ সুবিধা কিন্তু আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও আছে। আচ্ছা, তার মানে কোনো স্টুডেন্ট তার স্কুল কমপ্লিট করার পর এই অ্যালাইড হেলথ রিলেটেড বিভিন্ন যে কোর্সগুলো আছে, আমরা ডেপথে যাব এই কোর্সগুলো। তার আগে একবার আপনাকে একটা ছোট্ট একটা স্টোরি বলি। আমাদের এই টেডভাইজার টক্সটা শুরু হয়েছে পর থেকে আমার বেশ কিছু সাপোর্টার রয়েছে, যারা আমার মোরাল সাপোর্টারও বলতে পারেন, এবং তারা আমাদের টেডভাইজার টক্সের নিয়মিত ভিউয়ার। তাদের মধ্যে একজন হলেন অমৃতা কর্মকার ম্যাম। তিনি একদিন আমাকে বলছিলেন, রিসেন্টলি আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বলছিলেন যে অভিজিৎ, তোমার পডকাস্টগুলো দেখছি, খুব ভালো লাগছে, তুমি একটা পডকাস্ট করো যেখানে ক্লাস 12-এর পর ছেলে মেয়েদের কাছে কি কি অপশন আছে পড়াশোনা করার, বা কি কি অপশন রয়েছে সেটা যেন কভার করা যায় একটা এপিসোডে। তা আমি ম্যামকে বলেছিলাম যে ম্যাম, এটা একটা এপিসোডে পসিবল না। রিজন হলো যে যেই বিষয়ের এক্সপার্ট সে সেই বিষয় নিয়ে কথা বলবে। ফর এক্সাম্পল, আমাকে যদি আপনি বলেন যে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হয়, আমি আপনাকে কম্পিউটার ফিল্ডে কি কি অপশন আছে সেটা বলে দিতে পারবো। আপনাকে যেমন আপনি অ্যালাইড হেলথ নিয়ে বলতে পারবেন, ঠিক একই রকমভাবে কেউ গভর্নমেন্ট জবস নিয়ে বলতে পারবে, কেউ মেকানিক্যাল জবস নিয়ে বলতে পারবে। এই রকম বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ রয়েছেন যারা সেই সেক্টরগুলো নিয়ে কথা বলতে পারবেন। ঠিক এই কারণেই বলতে পারেন যে এক প্রকার ম্যামের অনুপ্রেরণায় আজকের এই প্রোগ্রামে কিন্তু আমরা আপনাকে নিয়ে এসেছি, এবং আমরা আরও ইন ডেপথে জানবো যে অ্যালাইড হেলথটা কী। তো আপনি আমাদেরকে বললেন যে অ্যালাইড হেলথের আন্ডারে কোন কোন সেক্টর পড়ছে, এবং আপনি এটাও বললেন যে কোন কোন ইউনিভার্সিটি অ্যালাইড হেলথের কোর্সেস প্রোভাইড করছে। আপনি যদি আমাদেরকে এটা বলেন যে কি কি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে। ফর এক্সাম্পল, আমরা এখন শিলিগুড়িতে রয়েছি, শিলিগুড়িতে যদি কোনো ছেলে মেয়ে নর্থ বেঙ্গলের থেকে পড়াশোনা করতে চায়, তাহলে নর্থ বেঙ্গলে অ্যালাইড হেলথের কি কি কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে এবং সেটার এক্সপোজার কেমন রয়েছে? অ্যালাইড হেলথের আন্ডারে বিভিন্ন ধরনের কোর্সেস আসছে। তো আমি এক এক করে বলছি উইথ রেসপেক্ট টু দ্য জব প্রসপেক্টস, কারণ এখন এমপ্লয়াবিলিটিটা তো খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রফেশনাল কোর্স একজন স্টুডেন্ট তখনই করতে যায় যখন তার এমপ্লয়াবিলিটিটা ভীষণভাবেই ফিক্সড, বা সে কোনো না কোনোভাবে এমপ্লয়েবল হতে পারে। তো সেই কারণেই অ্যালাইড হেলথ বা যেগুলো প্রফেশনাল কোর্স আছে, তো সেই কোর্সেসগুলো স্টুডেন্টসরা সেই দিকে প্রসিড করে বেসিক্যালি। সো আমাদের নর্থ বেঙ্গলে আমরা যদি কোভিডের মানে পোস্ট প্যান্ডেমিক এরা যেটাকে আমরা বলছি, আমরা যদি দেখে থাকি, সো দেয়ার আর সো মেনি হসপিটালস, অ্যাজ বিকজ আমাদের উত্তরবঙ্গ কিন্তু মেডিকেল ট্যুরিজমের জন্য ভীষণভাবে বিখ্যাত। আমরা দেখে থাকি বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন জেলা থেকে এখানে চিকিৎসার কারণে রোগীরা এসে থাকে, তাদের গার্জিয়ানরা এসে থাকে। শুধু পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টই নয়, পার্শ্ববর্তী স্টেট এবং পার্শ্ববর্তী কান্ট্রি থেকেও কিন্তু পেশেন্ট এসে থাকে। তো আমাদের এখানে মেডিকেল ট্যুরিজমটি ভীষণভাবে স্ট্রং। তার সাথে সাথে আমরা যদি বিগত 3 বছরের কথা বলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই নর্থ বেঙ্গল সেগমেন্টে আমাদের যে ডিস্ট্রিক্ট টাউনগুলো আছে বা সাব ডিভিশনাল টাউনগুলো আছে, তার মধ্যে আমাদের শিলিগুড়ি তো অবশ্যই ইনক্লুডেড। তো আমরা দেখতে পাবো যে প্রচুর হসপিটাল কিন্তু এস্টাবলিশড হয়েছে। সেটা কিন্তু পোস্ট প্যান্ডেমিক আমরা দেখতে পেয়েছি যে প্রচুর হসপিটাল এস্টাবলিশ হয়েছে। এবং তার সাথে সাথে আমরা যদি কুচবিহারের কথা বলি, কুচবিহারেও নতুন নতুন কর্পোরেট হসপিটাল বা মাল্টি স্পেশালিটি হসপিটাল এস্টাবলিশড হয়েছে। তার সাথে সাথে আমি যদি গভর্নমেন্ট নার্সিংহোম বা গভর্নমেন্ট হসপিটাল এবং মেডিকেল কলেজের কথা বলি, আমরা কিন্তু
অনেকগুলো নতুন, মানে আমাদের উত্তরবঙ্গ কিন্তু অনেকগুলো নতুন মেডিকেল কলেজ পেয়েছে। তার মধ্যে আমি যেখান থেকে বিলং করি তার মধ্যে আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ, কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার মধ্যে রয়েছে আর বাকি যে সমস্ত মেডিকেল কলেজ আছে তাদের পরিকাঠামোগুলো আরো বেটার করা হয়েছে, সিট ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। তো এই সমস্ত মেডিকেল সেটআপে কিন্তু ম্যান পাওয়ার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, কর্পোরেট হসপিটালে তো হচ্ছেই, এবং আস্তে আস্তে আমাদের যে গভর্নমেন্ট নতুন মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতেও হচ্ছে। ওকে, এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে সাথে আমরা এটাও দেখতে পাই যে আরো কিছু প্রাইভেট মেডিকেল কলেজ এস্টাবলিশ হয়েছে, এবং যে কোনো মেডিকেল কলেজ চলতে পারে একমাত্র ম্যান পাওয়ারের উপর, রাইট? বোথ ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল, যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ বলে থাকি, সেটার উপর ডিপেন্ড করে। তো আমি সেটার ভিত্তিতে যদি বলে থাকি, তো বর্তমানে আমি একটু আগে একটি কোর্সের নাম বললাম, হসপিটাল ম্যানেজমেন্ট। এটি অ্যালাইড হেলথের একটি কোর্স, এটি একটি অ্যালাইড হেলথ কোর্স বেসিক্যালি। তো এই সেগমেন্টে কিন্তু বেশ স্ট্রং রিক্রুটমেন্ট হওয়ার চান্সেস আছে, এবং আমাদের নর্থ বেঙ্গলেও রয়েছে। বিকজ একটা হসপিটাল পরিচালনা করার জন্য কিন্তু একটি স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হয়, একটি স্ট্রং ব্যাক অফিস, ভেরিয়াস ডিপার্টমেন্টস লাইক এইচআর, ফিনান্স, দেন ফ্রন্ট অফিস, দেন ইউ হ্যাভ আইপিডি, ওপিডি। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের প্রয়োজন হয়ে থাকে। তো এই সেগমেন্ট থেকে পড়াশোনা করলে, মানে হসপিটাল ম্যানেজমেন্ট বা হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কেউ পড়াশোনা করলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যেই কিন্তু চাকরির সুযোগ রয়েছে। এবং তার সাথে সাথে বিভিন্ন পাবলিক হেলথ সেগমেন্টে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে বা স্টেট গভর্নমেন্ট হতে পারে, আমাদের স্টেটের যে স্বাস্থ্য ভবন রয়েছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টে আইসিএমআর বা যে সমস্ত স্ট্যাটিউটারি বডি রয়েছে, সেখানেও কিন্তু নিয়োগের সুযোগ রয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় জানতে চাইবো যে এই যে হসপিটাল ম্যানেজমেন্ট যে কোর্সটার কথা আপনি বললেন, এই কোর্সটা কি শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তারা করতে পারে, নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও যারা রয়েছে, ধরুন আর্টস ব্যাকগ্রাউন্ডে বা কমার্স ব্যাকগ্রাউন্ডে, তারাও এটার জন্য অপ্ট করতে পারে? হসপিটাল ম্যানেজমেন্ট এমন একটি অ্যালাইড হেলথ কোর্স, আমি আরো কিছু অ্যালাইড হেলথ কোর্সের কথা বলবো, যেটি পড়ার জন্য কিন্তু মানে বেসিক্যালি সায়েন্সের প্রয়োজন হয় না। আচ্ছা, 10+2 উইথ এনি কোর্স, কমার্স, আর্টস, সায়েন্স, এনিওয়ান ক্যান পারসিউ দিস কোর্স। আচ্ছা, তাহলে যে কেউ কিন্তু এই কোর্সটা পড়তে পারে। তো এই কোর্সটি বিভিন্ন ইউনিভার্সিটি করায় বেসিক্যালি। তার মধ্যে ম্যাকআউট রয়েছে, আমি একটু আগে যে ইউনিভার্সিটির কথা বললাম, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস রয়েছে, এবং রায়গঞ্জ ইউনিভার্সিটিও রয়েছে। এই বিভিন্ন ইউনিভার্সিটির আওতায় কিন্তু এই কোর্সটা অ্যাভেলেবল। এই কোর্সটা যদি কেউ কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে করতে চায়, সেটার জন্য কি তাদেরকে কোনো রকম কোনো এন্ট্রান্সের মধ্যে দিয়ে যেতে হয়? জেনারেলি কিছু কিছু কলেজে এন্ট্রান্সের প্রয়োজন হয়। এটির জন্য বেসিক্যালি যে এন্ট্রান্স এক্সামটা হয়ে থাকে সেটির নাম জেনপা ইউজি। তো জেনপা ইউজি অ্যাপিয়ার করে কিন্তু কেউ এই কোর্সটা ইজিলি পারসিউ করতে পারে। বা কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে এন্ট্রান্সের প্রয়োজন হয় না, বা কিছু কিছু ইউনিভার্সিটি তাদের নিজস্ব এন্ট্রান্স নিয়ে থাকে। আপনি যে ইউনিভার্সিটিগুলোর নাম বললেন নর্থ বেঙ্গলে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে কোনটাতে এন্ট্রান্স দেওয়ার প্রয়োজন হয়? বেসিক্যালি ম্যাকআউট নিজস্ব একটি এন্ট্রান্স নিয়ে থাকে, সিইটি। আমরা যদি ইয়ের কথা বলি, হেলথ ইউনিভার্সিটির কথা বলি, জেনপার মাধ্যমে যে ছাত্র ছাত্রীরা কাউন্সিলিং এ বসেন তাদের অ্যাডমিশন হয়ে থাকে হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। এবং বাকি যেগুলো স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে তাদের ডাইরেক্ট অ্যাডমিশন বেসড অন দ্য মার্কস হয়ে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে বাই উইচ দ্য অ্যাডমিশন আর বিং ডান। বেসড অন দ্য মার্কসও যদি আমি বলি, এক্ষেত্রে কি বেসড অন দ্য মার্কস হলে দেয়ার ইজ এ হিউজ নাম্বার অফ স্টুডেন্ট হু ক্যান অ্যাপ্লাই। তো এখানেও কি ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, ধরুন একই 95%-এ দুজন অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে 95%-এর যে আগে অ্যাপ্লাই করেছে সে পাবে, এরকম একটা কিছু ব্যাপার থাকে? কিছু ক্ষেত্রে মেরিট বেসিস, কিছু ক্ষেত্রে তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কারণ এই সেগমেন্টে তো যেগুলো বেসরকারি কলেজ আছে তো বা সরকারি কলেজ আছে, তো সেগুলো সব জায়গাতেই প্রথমে তো কাউন্সিলিং করা হয়, এবং কাউন্সিলিং এর পরে যেই সেগমেন্টের মাধ্যমে সাপোজ কাউন্সিলিং এ যদি সিট ফিল না হয়, সো দে উইল গো ফর দ্য ম্যানেজমেন্ট কোটা। ওকে, আপনি আরো কিছু কোর্সের ব্যাপারে বলতে চাইলেন? হ্যাঁ, এরপরে খুব কমন কোর্স, যেটি একটি গ্র্যাজুয়েশন কোর্সের মধ্যেই পড়ছে, বিএসসি এমএলটি বা বিএমএলটি, ব্যাচেলার্স ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বা ব্যাচেলার অফ সায়েন্স ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। এটিও খুব লিউক্রেটিভ একটি কোর্স, এবং ল্যাব টেকনোলজি নামের সাথেই তো ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবের একটি রিলেশন আছে, কিন্তু তার সাথে সাথে
ল্যাব টেকনোলজি কিন্তু বিভিন্ন সময় মিনস কিছু ইয়ার গ্যাপে কিন্তু এদের মানে গভর্নমেন্ট রিক্রুটমেন্টও আছে, আচ্ছা। ঠিক আছে। বিভিন্ন মানে স্ট্যাটিউটারি হেলথ ডিপার্টমেন্ট আমাদের যে স্টেটের রয়েছে, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য মানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এই ডেজিগনেশনের রিক্রুটমেন্ট করে থাকে। এবং এটির সাথে সাথে আরও কিছু প্যারামেডিক্যাল কোর্সেস, যেরকম ব্যাচেলার্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ব্যাচেলার ইন ইসিডি টেকনোলজি, ব্যাচেলার ইন রেডিওলজি টেকনোলজি, তো এই সমস্ত কোর্সেসগুলো রয়েছে। আর হসপিটাল ম্যানেজমেন্টের মতো আরেকটি কোর্সেস রয়েছে, যেটির ডিমান্ড বর্তমানে ভীষণভাবেই ইট ইজ বিং ইনক্রিজিং ডে বাই ডে, এবং প্রত্যেক সেগমেন্টেই এই সেগমেন্টের একটি ডিমান্ড বেড়েছে, সেটি হচ্ছে সাইকোলজি। So everywhere there's a requirement of psychologists, because in this scenario we are very, very mentally unwell. So to keep us mentally well, psychologists are being recruited in various segments. সেরকম হেলথ ডিপার্টমেন্টেও কিন্তু প্রতিনিয়ত ইন রেগুলার বেসিস, সেটা ডিস্ট্রিক্ট স্তরে হতে পারে, মানে জেলা স্তরে হতে পারে, সেটা রাজ্য স্তরে হতে পারে, বা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলেও হতে পারে, বেসিক্যালি সাইকোলজিস্ট কিন্তু নিয়োগ হয়। এই জায়গাটা একটুখানি আমরা কথা বলি, কারণ আমাদের এর আগের এপিসোডে আমরা একজন সাইকোলজিস্টকে নিয়ে এসেছিলাম, মিস্টার আদিত্য পল, এবং ওনার এপিসোডটা দেখে বহু ইয়াং ছেলে মেয়ে খুব ইন্সপায়ার্ড হয়েছিল, কারণ উনি নিজেও একজন ইয়াং পার্সোনালিটি এবং খুব সুন্দরভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করেছিলেন। কিন্তু একটা সময়ের সীমাবদ্ধতা থাকার জন্য আমরা কিন্তু ওই দিন এটা কভার করতে পারিনি যে উনি যে পজিশনটা হোল্ড করছেন সেই পজিশনে কোনো ছেলে মেয়ে যদি পৌঁছতে চায় তাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো আজকের এই এপিসোডে কি সেটা কভার করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই। তো বেসিক্যালি সাইকোলজি কোর্সটা বিভিন্ন জায়গাতেই করা হয়, এবং সাইকোলজি যেই গ্র্যাজুয়েশন আছে, বেসিক্যালি বিএসসি ইন সাইকোলজি, এবং সাইকোলজিরও আবার কিছু কিছু স্পেশালাইজেশন কিছু কিছু পার্টিকুলার ইউনিভার্সিটি বা কলেজে করানো হয়, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি, এবং আরও কিছু সেগমেন্টস আছে। বা এখন বর্তমানে যে কোর্সের উপরে মাস্টার্স চলছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক। তো এই সমস্ত কোর্সেসগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের রাজ্যেই অ্যাভেলেবেল, এবং এই কোর্সগুলো কিন্তু ভীষণভাবেই চাকরিমুখী কোর্স। It is entirely professional course, and after pursuing this course there are lot of job opportunities, whether in private. Yes, obviously private তো রয়েছে, এবং গভর্নমেন্ট হসপিটালেও একটা রেগুলার বেসিসে নিয়োগ হচ্ছে। এবং তার সাথে সাথে আমাদের যে নতুন এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেড হয়েছে, সেই আওতায় কিন্তু বিভিন্ন স্কুলেও সাইকোলজিস্ট নিয়োগ করা হচ্ছে, কারণ স্টুডেন্টসদেরও কোনো না কোনো জায়গায় গিয়ে কাউন্সিলিং প্রয়োজন, সেটা একাডেমিক কাউন্সিলিং হোক বা সেটা পার্সোনাল কাউন্সিলিং হোক, কিন্তু তাদের কিন্তু কাউন্সিলিং প্রয়োজন। এখন আমি দেখতে পাই যে আমাদের আশেপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তাদের অনেকের কাছেই নিজস্ব সাইকোলজিস্ট থাকে, এবং সেক্ষেত্রে যে সমস্ত বাচ্চাদের একটু অ্যাটেনশন প্রয়োজন তারা তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দেয়। তো আপনি বলছেন যে এই সাইকোলজি, যেটা অ্যালাইড হেলথের আন্ডারই একটা কোর্স, এই সাইকোলজি নিয়ে পড়াশোনা করলে তাদের কাছে সেই অপরচুনিটিটাও রয়েছে যে বিভিন্ন স্কুল কলেজ বা এই ধরনের অর্গানাইজেশনে তারা অ্যাজ আ সাইকোলজিস্ট জব পেতে পারে। আর কি কি অপরচুনিটি রয়েছে অ্যালাইড হেলথে? আমি তো বেসিক অ্যালাইড হেলথের কথা বললাম, তারপর তো ফিজিওথেরাপি রয়েছে, যেটি ভীষণভাবে সেটা তো বহুদিন থেকে চলছে ফিজিওথেরাপি, এবং তার সাথে সাথে আরও কিছু স্পেসিফিক ডিপ্লোমা, মানে এই সেম কোর্সেসগুলোর উপরই ডিপ্লোমা হয়, যেটি 2 বছরের। আর গ্র্যাজুয়েশন যে কোর্সেসগুলো হয়, তো এনইপির আওতায় কিন্তু এখন সমস্ত কোর্সেসগুলোই 4 বছরের হয়ে গেছে। আবার কেউ 3 বছর করেও এক্সিট প্রোগ্রাম দিয়ে বেরোতে পারে, সেটা এনইপিতেই বলা আছে। আবার এনইপির পুরো নামটা কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে যেটি ইমপ্লিমেন্টেড হয়েছিল। তো আবার কিছু ইউনিভার্সিটি এই সমস্ত কোর্সগুলো 3 বছরের জন্যও করায়, অ্যালং উইথ ইন্টার্নশিপটা আলাদা করে থাকে। একটি কম্পালসারি ইন্টার্নশিপ করতে হয়, যেগুলো ক্লিনিক্যাল কোর্সেস আছে, যেরকম মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যান্ড অল দিস কোর্সেস। আচ্ছা, এখানেও একটু জিজ্ঞাসা করি, এই যে ক্লিনিক্যাল কোর্সেস যেগুলো রয়েছে, এই কোর্সগুলোর জন্য কি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসলে না, যেই স্পেসিফিক ক্লিনিক্যাল কোর্সেসগুলো আমি বললাম, যেরকম ব্যাচেলার্স ইন ল্যাবরেটরি টেকনোলজি, ব্যাচেলার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বা ব্যাচেলার্স ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, তো এই সমস্ত কোর্সেসগুলোর জন্য কিন্তু সায়েন্স আবশ্যক, উইথ পাস মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ইংলিশ।
আচ্ছা। So this is the requirement for getting the admission in all these courses in various university. So whatever university it is, এই রিকোয়ারমেন্টটা কিন্তু মানে একদমই মানে ভীষণভাবে আবশ্যক। কারণ এই সমস্ত ক্লিনিক্যাল কোর্সেসগুলো মানে বেসিক্যালি সায়েন্স রিলেটেড, এবং এই সাবজেক্টসগুলোতে মানে স্টুডেন্টরা যখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়তে যায়, সেখানে সায়েন্স বিষয়ক কিছু কিছু সাবজেক্টস রয়েছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যেরকম মাইক্রোবায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, তো এই সাবজেক্টগুলো পড়ার জন্য, রেডিওলজিতে বায়োফিজিক্স রয়েছে, এই সাবজেক্টগুলো পড়ার জন্য কিন্তু মানে সায়েন্স বিষয়ক সাবজেক্টসের প্রয়োজন আছে। আচ্ছা, যেহেতু আপনি এই বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজে আপনি পড়াচ্ছেন, তো এই সাবজেক্টগুলো আমি যতটা বুঝতে পারছি কাজটা অনেকটাই বেশি প্র্যাকটিক্যাল, এবং এটা একটা প্রফেশনাল কোর্স। তো এখানে পড়াশোনার যে স্ট্রাকচারটা, তার কত পার্সেন্ট থিওরিটিক্যাল, কত পার্সেন্ট প্র্যাকটিক্যাল? বেসিক্যালি মানে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির কারিকুলামের উপর। বেসিক্যালি প্র্যাকটিক্যাল এক্সপোজার তো যেগুলো ক্লিনিক্যাল কোর্সেস, মোর দ্যান 50% দেওয়া হয়, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ থিওরিটিক্যাল। এবং থিওরিটিক্যাল যে পার্টটা রয়েছে তারও কিন্তু অবভিয়াসলি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে। সো দ্যাটস ওয়াই ইট ইজ মোর দ্যান 50%। তো এই মুহূর্তে ধরুন যে সমস্ত ছেলেমেয়েরা, অনেকের ক্ষেত্রে থাকে যে তাদের কাছে তাদের ভিশনটা খুব ক্লিয়ার যে তারা লাইফে কি করতে চায়। কারোর কাছে হয়তো ক্লাস 8 বা 9 থেকেই তাদের কাছে ক্লিয়ার থাকে যে দে ওয়ান্ট টু গো ফর দ্য WBCS, তো তারা ক্লাস 10 এর পর থেকে WBCS এর প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়, এবং আফটার গ্র্যাজুয়েশন তারা ট্রাই করে, বা আফটার 12 তারা ট্রাই করে। কারোর কাছে খুব ক্লিয়ার থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, তো তারা ইঞ্জিনিয়ারিং এর দিকে যায়। কারোর কাছে খুব ক্লিয়ার থাকে মেডিকেল নিয়ে পড়বো। তাহলে এই অ্যালাইড হেলথের যে কোর্সেসগুলো, এই কোর্সেসগুলো আপনার কি মনে হয় যে কোন গ্রুপ অফ স্টুডেন্টস আছে যারা এই কোর্সগুলোতে যাবে? যারা ভীষণভাবেই, যাদের অ্যাকচুয়ালি ক্লাস 12-এ দুটো সেগমেন্ট রয়েছে, আবার অনেকে কম্বাইন সেগমেন্ট নেয়, তো যারা বেসিক্যালি বায়োসায়েন্সেসের দিকে ইন্টারেস্টেড, তারা কিন্তু এই অ্যালাইড হেলথটাকে তাদের প্রফেশন বা তাদের কেরিয়ার হিসেবে চয়ন করতে পারে। এবং আরেকটি জিনিস যেটি ভীষণ ইম্পর্টেন্ট, অ্যালাইড হেলথেরই একটি পার্ট, বেসিক্যালি কিছু স্পেসিফিক লাইফ সায়েন্সেস কোর্সেস আছে যেগুলোর কিন্তু ভীষণভাবেই মানে জব প্রসপেক্ট রয়েছে। যদিও সেগুলো আমরা অ্যালাইড হেলথের মধ্যে ইনক্লুড করি না, কিন্তু সেই সাবজেক্টসগুলোর কিন্তু বেশ ভালো জব প্রসপেক্টস রয়েছে, যেগুলো যেমন আপনার মাইক্রোবায়োলজি, যেমন বায়োকেমিস্ট্রি, দেন রয়েছে মেডিকেল ফিজিওলজি। বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টসগুলোর উপরে অনার্স ডিগ্রি কোর্স বা এগুলোর উপর পরবর্তীতে মাস্টার্সও করানো হয়, যেগুলোর কিন্তু অ্যালাইড হেলথের সাথে একটি মানে সেগমেন্টাল রিলেশন আছে। যেরকম একটি ছোট্ট উদাহরণ দিই, ফিজিওলজি এমন একটি সাবজেক্ট, মেডিকেল ফিজিওলজির কথা যদি বলে থাকি, তো এই সাবজেক্টটি MBBS এ রয়েছে, BDS এ রয়েছে, BSc নার্সিং এ রয়েছে, মানে সমস্ত প্যারামেডিক্যাল কোর্সে রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্টে রয়েছে, কিছুটা পার্ট সাইকোলজিতেও রয়েছে, যে নিউরোফিজিওলজি কিছুটা পার্ট রয়েছে সাইকোলজিতে, এবং যে কোনো মেডিকেল বা ফার্মেসিতে রয়েছে। তো যে কোনো মেডিকেল রিলেটেড কোর্সেই কিন্তু এই সাবজেক্টটি রয়েছে। তারপর যদি আমি মাইক্রোবায়োলজির কথা বলি, মাইক্রোবায়োলজিস্ট বা যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে বা পরবর্তীতে যারা ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বা মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার্স করবে, তাদের কিন্তু বিভিন্ন প্যারামেডিক্যাল কলেজে মাইক্রোবায়োলজি সাবজেক্টের উপরে কিন্তু তারা অ্যাজ অ্যান অ্যাকাডেমিশিয়ান যোগ হতে পারে আপনার মতো। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য থিং। এবং তার সাথে সাথে বায়োকেমিস্ট্রি রয়েছে। সো দিজ আর দ্য বেসিক লাইফ সায়েন্স সাবজেক্টস উইচ ইজ there in all the medical and the allied health courses. ওকে, এবার আসি যে আমরা কোর্সেসের ব্যাপারে জানলাম, আমরা জব প্রোফাইলের ব্যাপারে জানলাম, আমরা কিভাবে তারা এন্ট্রান্স মানে কিভাবে তারা কলেজে অ্যাডমিশন নিতে পারে সেটার ব্যাপারেও জানলাম। এবার আসি যে সিলেকশন অফ কলেজ, কারণ এই জায়গাটাই অনেকে গিয়ে কনফিউজ হয়ে যায়। তো আমরা যদি একটা গাইডলাইন পেয়ে যাই আপনার কাছ থেকে, যে সমস্ত ছেলেমেয়েরা অ্যালাইড হেলথ রিলেটেড যে কোর্সেসগুলো আমরা আলোচনা করলাম এর মধ্যে থেকে কোনো কোর্স তারা করতে চায়, তারা তাদের কলেজটা সিলেক্ট করার সময় কোন কোন বিষয়ের উপর নজর রাখবে, যে এই বিষয়গুলো থাকলে দিস ইজ দ্য রাইট কলেজ ফর মি? অ্যালাইড হেলথ অ্যাজ আ কেরিয়ার যদি কেউ চুজ করতে চায়, তাহলে কিছু
মানে জিনিস কিন্তু মানে খুব ভীষণভাবেই তাদের আলোকপাত করা উচিত। তার মধ্যে সবার প্রথম সেটা হচ্ছে কলেজের রিকগনাইজেশন বা কলেজের অ্যাফিলিয়েশন। এবার অ্যালাইড হেলথ সেগমেন্ট তো বিভিন্ন পার্টে করানো হয়, যেরকম ডিপ্লোমা কোর্সেস আছে, ব্যাচেলার ডিগ্রি কোর্সেস আছে, মাস্টার্স আছে। তো আমি ডিপ্লোমা থেকে যদি বলে থাকি, বেসিক্যালি ডিপ্লোমা কোর্সের জন্য সর্বপ্রথম ছাত্রছাত্রীদের যেটা দেখা উচিত যে কলেজটি বা ইনস্টিটিউটটি, ডিপ্লোমা যেই সমস্ত বেসিক্যালি ইনস্টিটিউটই প্রোভাইড করে থাকে, তাদের স্ট্যাটিউটারি কোনো বডির আন্ডারে তারা আছে কিনা, মানে তাদের প্রপার অ্যাফিলিয়েশন বা রিকগনাইজেশন, সেটা স্টেট প্রপার গভর্নমেন্ট। অ্যাফিলিয়েশন বলতে আমরা কি বুঝবো? প্রপার অ্যাফিলিয়েশন মানে এই কোর্সেসগুলো করায় কিছু স্ট্যাটিউটারি বডি আছে, যেরকম আমাদের রাজ্য সরকারের আন্ডারে যে সমস্ত স্ট্যাটিউটারি বডি এই কোর্সেসগুলো করিয়ে থাকে, সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট টেকনিক্যাল কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন কাউন্সিল যেটা রয়েছে, তো সেটির আন্ডারে এটি করিয়ে থাকে। এবং তার সাথে সাথে একটি বোর্ড আছে, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। তো এই বোর্ডের আওতায় বা সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিছু কিছু আছে যেগুলো মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আওতায় পড়ছে। তো এই সমস্ত জিনিস লুক আফটার করা, এবং সেই কোর্সগুলো যাতে অবশ্যই কোনো ইউনিভার্সিটির আওতায় হয়। সেই ইউনিভার্সিটিটা মানে আমাদের রাজ্যে যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, ম্যাকআউট আছে, বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স রয়েছে, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রয়েছে, বা রায়গঞ্জ ইউনিভার্সিটি রয়েছে, তো এই ইউনিভার্সিটির আওতায় যাতে কলেজের অ্যাফিলিয়েশন থাকে। কারণ গ্র্যাজুয়েশন বা ডিগ্রিটা কিন্তু কোনো ইনস্টিটিউট দেয় না, বেসিক্যালি ইউনিভার্সিটি প্রোভাইড করে। আর এরপর আসছি মাস্টার ডিগ্রিতে। মাস্টার ডিগ্রি বেসিক্যালি খুব কম সংখ্যক কলেজ দিয়ে থাকে, বেসিক্যালি এটি ইউনিভার্সিটি থেকেই করানো হয়। তো ইউনিভার্সিটি প্রপার রিকগনাইজেশন, ইউজিসি রিকগনাইজেশন এবং সমস্ত কিছু দেখে ভর্তি হওয়াই খুব মানে ভালো। এবং তার সাথে সাথে আরো কিছু ফ্যাক্টর রয়েছে, স্টুডেন্টের এক্সপোজার, তারা কতটা কর্পোরেট এক্সপোজার পাচ্ছে। কারণ প্রথম ধাপেই কিন্তু একজন স্টুডেন্ট পাবলিক হেলথ সেগমেন্ট বা যেগুলো গভর্নমেন্ট জব আছে, তারা কিন্তু প্রথমেই, হ্যাঁ অনেকে আছে যারা পাশ করার সাথে সাথে তারা গভর্নমেন্ট জবে বসার সুযোগ পাচ্ছে। তো গভর্নমেন্ট জব পাবলিকেশন বা নোটিফিকেশনেরও কিন্তু একটা পার্টিকুলার টাইম থাকে, ঠিক। সো এবং কিছু কিছু জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্সের উপরে একটি নম্বর প্রোভাইড করা হয়। আচ্ছা। সো প্রথম ধাপে কিন্তু স্টুডেন্টসদের কর্পোরেট সেগমেন্টে বা কর্পোরেট হসপিটালে অ্যাসোসিয়েট হওয়াই ভালো, কারণ সেখান থেকে তার একটি এক্সপোজার হয়ে যাচ্ছে এবং তার এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা একটি অ্যাড অন ফেসিলিটি। সো এটি দেখতে হবে যে কলেজের সাথে কর্পোরেট রিলেশন কেমন আছে, বিভিন্ন হসপিটালের টাই আপ কিরকম রয়েছে, গত 3 বছর বা 2 বছরের প্লেসমেন্ট রেকর্ড, এ সমস্ত দেখে ভর্তি হওয়া। তার সাথে সাথে আরো কিছু জিনিস, যেরকম কেউ যদি সরকারি চাকরি করতে, কারণ এই সেগমেন্টটি এমন একটি সেগমেন্ট যেখানে সরকারি জব রয়েছে, যদিও এটি প্রফেশনাল সেগমেন্ট কিন্তু সরকারি জব রয়েছে। তো সরকারি গভর্নমেন্ট হসপিটালের সঙ্গে কলেজের টাই আপ কেমন রয়েছে, যেরকম হসপিটাল ভিজিট বা ক্লিনিক্যাল এক্সপোজার, এগুলো কতটা মাত্রায় হচ্ছে, ঠিক আছে। বা কিছু কিছু গেস্ট লেকচার সেশন কলেজরা করিয়ে থাকে, যেখানে বিভিন্ন পাবলিক হেলথ সেগমেন্টের এক্সপার্টসরা এসে লেকচার দিয়ে থাকে। তো এগুলোও কিন্তু স্টুডেন্টসদের জন্য ইম্পর্টেন্ট। কিছু অ্যাড অন কোর্সেস, যেরকম স্কিল ডেভেলপমেন্ট কিছু কোর্সেস, যেরকম এক্সেল রয়েছে, যেটি ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিছু কম্পিউটার রিলেটেড কোর্সেস বা কিছু অ্যাড অন ট্রেনিং স্টুডেন্টসদের, সেগুলো কলেজ কিরকম ভাবে প্রোভাইড করছে, সেগুলোও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত ফ্যাক্টর দেখেই কিন্তু একজন স্টুডেন্টের অ্যাডমিশন নেওয়া উচিত। তাহলে সৌম্যজিৎ বাবু, আজকের এপিসোডে আমরা প্রথমত জানতে পারলাম যে অ্যালাইড হেলথের আন্ডারে কোন কোন কোর্সেস আসছে। আমরা কিছুটা ডেপথে গিয়ে কোর্সেসগুলোর ব্যাপারে জানলাম যে কি কি কোর্সেস রয়েছে, কারা সেই কোর্সের জন্য অপ্ট করতে পারে। দেন আমরা জানলাম যে এই কোর্সের এক্সপোজার কি রয়েছে, কোথায় কোথায় জব অপরচুনিটিস রয়েছে, এবং ফাইনালি আমরা এটাও জানতে পারলাম যে এই কোর্সে যদি আমি পড়াশোনা করতে চাই, তাহলে আমার কাছে কলেজ সিলেকশনের জন্য আমাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। তো আমার বিশ্বাস আজকের এই এপিসোডটা যারা দেখছে, তাদের মধ্যে থেকে কেউ বা কারা যদি অ্যালাইড হেলথ নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের কাছে কিন্তু একটা ছোটোখাটো রোড ম্যাপ আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যারা এই এপিসোডটি দেখলেন,
আপনাদের যদি মনে হয় এই এপিসোডে আপনাদের বা আপনাদের পরিচিত কারোর জন্য কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, আজকের ভিডিওটি অবশ্যই তার সাথে শেয়ার করবেন। সৌম্যজিৎ বাবু তার ব্যস্ত সময় থেকে সময় বের করে আজকে আমাদের এই এপিসোডে এসেছে, তার জন্য আমরা আবারও তাকে ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো সৌম্যজিৎ বাবুকে আরও একটি এপিসোডে নিয়ে আসবো এবং অ্যালাইড হেলথের সঙ্গে রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন্স যেগুলো আমরা আমাদের ভিউয়ার্সদের কাছ থেকে পাবো, সেগুলোর সম্বন্ধে একটা ইনসাইট আমরা আপনার কাছ থেকে পাবো। তো আরও একবার আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আর আমাদের পেজ টেডভাইজারকে ফলো করবেন। ধন্যবাদ।